এই বিয়ে করতে আমি পারবো না। বিয়ে বাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যেই অনেকে কানাঘুষা করা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলে উঠলেন, এই মেয়েকে তো সবাই ভালো জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলাম না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারল না রহিমা বেগম। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবেই দিতে চান, যেন এসব বিষয় জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোড়াজুড়িতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করেই দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কি সব যা তা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতা। রহিমার মেয়ে এর সাথে রায়হান, রফিকের ছেলে। খামোখা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলছেন। তোমারই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছ। বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুপি, তোর পায়ে পড়ি। এসব মিথ্যে অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যে কেন বলছো পুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত সব কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতর চলে গেল সে। রহিমা বেগম দেখেও কিছু বলছেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক আহমেদ ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলেছেন। আর রায়হানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বলেছেন চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক। তাদেরকে তো এখন কাটাঘাই নুনের ছিটা দেওয়া বাকি। মধুমিতা রুমের দরজা লাগিয়ে সেখানে বসেই কাঁদতে লাগলো আর জীবনের হিসেব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি, ঢাকা মেডিকেলের ছাত্রী। ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী, লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই। মায়ের সাথে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়ন হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানি মধুমিতাকে পাওয়ার জন্য ছিল পাগল, কিন্তু ভাগ্যে কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা। রিয়াদ নামের পাড়ার এক পকেটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এইটা যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে, খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তা সহায় ছিল মেয়েটার। ওই দিন সেই হোটেলে ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসে এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এবং বিষয় ছড়ানোর আগে তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিবে বলে মধুমিতার। তবে রায়হানের মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ এখন আর, তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে। সেই প্রতিশোধ নেওয়াটা এখনো বাকি। তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখলে গো ননদিনী, বিয়ে বাড়িতে সবার সামনে কি কাণ্ডটা না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে টুকরো টুকরো করছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে গেল সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করেই জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারার ক্ষোভটা হয়তো এখন ঝাড়বে সে। রহিমা আর তার মেয়েকে কখনো সহ্য করতে পারত না রায়হানের মা।
তাই এই বাড়িতে থাকতেও চায়নি রহিমা। তবে ভাইয়ের জোড়াজড়িতে বছরের বেশিরভাগ সময় এখানে থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুরবাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে সেখানে থাকলে সে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে। তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সে বাসায় বেশিরভাগ থাকতে, কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মামের জন্য। বিয়েতে অবশ্য তার কেউ আসেনি, এর একটা কারণ আছে। তারা কেউই রায়হানকে তেমন পছন্দ করতো না, তবে এসব ভাবার বা কারোর কথায় কান দেওয়ার সময় নেই। এদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি? সময় কখন কাটলো বুঝতে পারেনি সে। এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মা, মা। ডাক্তার শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাক্তার পেছনে। মেয়েটির চোখ মুখ ফুলে একাকার, কেঁদেছে হয়তো খুব। তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত হতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারলো না, পেটে যে একটা দানাও পড়েনি সকাল থেকে। মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? কি সব বলছিস? কে কি বলবে? আর তোর মায়ের হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি এখানে আর থাকতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথা তোকে শুনতে দিব না আমি। কালকেই তোর দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুপু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মামা? রহিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়লেন। তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড় তো চুপ করে। মধুমিতা মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমা হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতার দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান। সবার ভালো মন্দ তো তারই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমা যেন আর তর সইছে না। ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে যে থাকতে পারবে না সে। তাই মধুমিতাকে রেখে নিজের ব্যাগ নিয়ে আগেই ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও এদিক ওদিক তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তাই সামনে লোকটির শার্ট খামচি দিয়ে ধরল। ওদের মাথার উপর মধুমিতার ওনা এসে পরে দুজনকে ঢেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটির কণ্ঠ শুনতে পায় মধুমিতা। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? বেশ কর্কশ কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উঠতে থাকা ওড়নাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোঁপোটাও খুলে গিয়েছে, অবদ্ধ চুলগুলো সামনে এসে এলোমেলোভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ি দিল, এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোর তার বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করে জানা আছে। এই কে আপনি? আর একটু আগে আমাকে বাড়ি মারলেন কেন? শোন যেতে নিয়েছিল, তবে মধুমিতার কথাই থেমে যায়। পিছন ফিরে তাকাই মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকাই মধুমিতাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে মধুমিতা হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই বা কী করে? যে কয়বার এ বাসে এসেছে সেই কয়বারই পড়াশোনার খাতিরে ঢাকা ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এ কথা বলেই সোহান বাড়ির ভিতর ঢুকে গেল। মধুমিতা হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা ইগো দেখিয়ে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো?
কিছুই বুঝছে না সে। আর কিছু না ভেবে সেও বাসায় প্রবেশ করলো। আজ জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোস্ত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সব কিছু যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়েবাড়ির অনুষ্ঠান। মনে হবে নাই বা কেন, আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরে খাবার খাবে। মধুমিতার বড় চাচা সোহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুপু শিফা, তার 1 মেয়ে ঝুমুর, 1 ছেলে যে বড়, তার নাম মিরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। শুধু মুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়। সে একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে ফোন টিপছে। এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? তোরে কতবার বলছি আমারে মৌমাছির মধু ডাকবি না। ওর তো ঘাড়ের রং সব ট্যারা, ওরে বলে লাভ নেই মধু আপু। ওর তো পুরো মাথাই নষ্ট, এর আর নতুন কি? এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না, কিন্তু বলে দিলাম। বাঁচবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নাম ভেবেছি। আজ থেকে তোর নাম মুরগি পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্য রাখে। পরে তুই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মারছে পাখনা। আয়া থাক, বেচারিকে আর কেউ পচাবে না। ছোট আম্মু, রহিমাকে উদ্দেশ্য করে। দেখো সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। রহিমা সবাইকে পাশ দিতে দিতে সবাই কার এত বড় সাহস আমার পরি মেয়েটাকে কথা শোনায়? এভাবে নিজেদের মধ্যকার খুনসুটি নিয়ে পড়ে আছে। আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সে ওদের সবার স্বভাবে সম্পূর্ণ বিপরীত। তার সবসময় শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে। গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকে চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টুমিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পরপর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই ভাত ঘুম দিয়েছে। তবে দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার, তবে এখন কাকে বলবে আনতে। গ্রামের বাড়িতে তো সচরাচর সবখানে দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে বলেছিল মধুমিতা। দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতোই লাগবে। মধুমিতাকে আর পাইকে দৌড়ে নিচে নামছিল, আবার কারোর সাথে সজোরে ধাক্কা খায়। আউচ! আবার তুমি? মধুমিতার মনে পড়ল সকালের কথা। তখন সোহানি তাড়াহুড়ো করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু বলতে না দিয়ে এবার সেই বলা শুরু করলো। কিউ ননসেন্স! কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এ কথা বলেই মধুমিতা একটা ভোঁতর লাগায়। ওকে আর পাইকে। সোহান পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছে। সবসময় সে সবাইকে কথা শোনায়, আজ এই 2 দিনকার পিচ্চি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বলো, সে চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমেও যাবে না নাকি সে? এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। এদিকে বিকেলবেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ ও ডেয়ার খেলাও খেলবে ভাই বোন সব মিলে। তবে সোহান এসব খেলায় যেতে চায় না, কিন্তু বাবা সোহেলের জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তাই সাথে ম্যাচিউর কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মিরাব,
গাছ গাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন ট্রুথ আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা মুখের দিক সিনহার দিকে এসে পড়েছে। টুথ নাকি দেয়ার? টুট। ক্রাশের নাম বল। মুরতাসিম আর হামজা। এরা তো পাকিস্তান ড্রামার নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম, আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে? এই বয়সে ক্রাশ কি আবার? ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এই জন্য তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো পুরো আনরোমান্টিক হয়ে গিয়েছো, আমাদেরকেও এমন বানানো চাইছো নাকি? আমি বুড়ো আনরোমান্টিক? ঠিকই তো বলেছে। এত বড় হয়েছ, না করছো প্রেম, না করছো বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? ম্যানার্স ভুলে গেলি নাকি? নিজে জানে না, আরেকজনকে শিখায়। সোহান কিছু বলতে যাবে, এর আগে ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা, তোর গায়ে যোগ। এক চিৎকারে সবার কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওর চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরছে যেন ওর দম যায় যায়। সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নিও, দম আটকে গেল আমার। যত ঝগড়া করুক বনি তো। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছু হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকে সরে যায় সে। ইস, কি লজ্জা! তার এমন রিয়াকশন দেখে সোহান সহ বাকিরা সবে হেসে দিল। বাহ, কি রোমান্টিক! একটা ঘষে দেব। এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়াকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এইদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখল মধুমিতা, তবে লজ্জে আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে তো সবে এসেছে বিকেলের দিকে, এখন আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা নদীর উপরের ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো, আকাশে পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠোনে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনায় এমনিতেই গাফলতি হয়েছে অনেক, তবে কারোরই আলাদা হতে ইচ্ছে করছে না। মধুমিতা, কয়েকদিন আরও থেকে গেলে কিন্তু পারতিস। না ভাইয়া, তা সম্ভব না। কোনো সমস্যা হলে সবার আগে এই ভাইকে কল করবি, বলে দিলাম। আফুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এমি? সোহানও ভুরু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। না মানে, সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। হ্যাঁ তো, আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি নাকি? তো আমি কি কাউকে বলেছি আমার বোঝা টানতে নাকি? আজব, কিছু মানুষ সবসময় বেশি বোঝে। ব্যাস ব্যাস, হয়েছে। এই মৌমাছির মধু, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মীরাবেরও নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আর একবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলো মরিয়ম বেগম, সোহান সিনহা মুক্তার মা। ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সব জানেনই। আমার বাচ্চা মেয়েটার ওপর গত কিছু দিনে কি ঝড়টাই না গিয়েছে।
তাই এসব ব্যাপারে আমি ওকে এখনই কিছু বলতে চাইছি না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরেই রেখে দিব। তাদের এসব কথা আড়লে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব ওর। সবার কথাই শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বোঝার সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানও আজ না চাইতেও ঢাকায় ফিরতে হচ্ছে। বাবার করা আদেশ, হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের মতো প্রেমের গল্প আর উপন্যাসে ট্রেনে প্রেম হওয়ার সম্পর্কে শুনেছে। সে হিসাব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। অতঃপর ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানালার পাশের সিটে বসেছে। পাশে সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে। মধুমিতা জানালা দিয়ে তাকিয়ে বাহিরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই তার। সমানে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। সোহান কিছুটা বিরক্ত হয়েই বলে, তোমার কি কোনো হিজাব নেই? আছে। কেন? বাহিরে চলাফেরা করলে হিজাব পরবে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায়, কিন্তু খুলে না যায়। আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। একজন বোরকা পরা, আরেকজন পাঞ্জাবি, মাথায় টুপি। দেখছো গিন্নি, ঠিক আমাদের মতো এক সময় আমরাও এমন ছিলাম। মনে আছে কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল করতাম? তা আর বলতে। তা বাবা, সোহানকে উদ্দেশ্য করে, বিয়ে হয়েছে কতদিন হলো? তাদের কথা শুনে দুজনে কিছুটা হতভম্ব হয়ে পড়ল। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে। না না দাদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। হ্যাঁ হ্যাঁ, আমরা অবিবাহিত। থাক, আর বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে? এক সময় জমিয়ে প্রেম করতাম, লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমারও তো তাও চাচাতো বলেছ। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। হা হা হা, এ দিনগুলোর কথা কি বলবো আর। চিঠিতে কথা হতো আমাদের। কখনো কখনো চিঠি আসতে এত দেরি হতো যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখছে। দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও। মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না, তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ, হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বলেও ও বুঝেছে এত সময় ওর ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। এই দম্পতি এই স্টেশনে নামবে না, পরেরটাই নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্য স্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজের ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে। তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল মধুমিতা। ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেভিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা। সাথে বান্ধবী মিশমিও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলেরই ডক্টর। দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মুরগি খায় ধান, নতুন স্যার আমার জান। পাগল হলি?
দুধ মাখন দই খাই। আমি শুধু নতুন স্যারকে চাই। আরে কি সব হাবিজাবি কবিতা শুরু করলি? দোস্ত, তুই তো এই কদিন ছিলি না। ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে, একজন আমাদের ডিপার্টমেন্টের, অন্যজন আরেকজন ডিপার্টমেন্টের। দুজনেই যা দেখতে। স্যাররা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিশমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ঢঙে রে? ডগে না, আমরা। দুজন পিছন ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পালায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাগিনের পালায় পড়বে না, এমন খুব কম ছেলে মেয়ের সাথেই হয় আজকাল। এখন এই গ্রুপে 3টা ছেলে আর 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে 2 বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি। দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। রুশি চুল বব কাট করা, ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। রুদ্র মিশমি আর মধুমিতাকে ইঙ্গিত করে, এই মেয়েরা এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিচ্ছি। হোয়াট? কি বলছো এসব? কে কাকে মাফ করবে? ও মা, আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন। এই যে একটু আগে ভুলে পানি দিলেন। বলে পানি দিয়েছি, তা কে বললো? ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন, জানলে হয়তো দিতেন না। ওই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না, তুই মার্শাল আর্ট জানোস। এই মেয়ে, আস্তে কি বলিস? আর বলিস না, ও একটু এমনই। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম, কেন? তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। থাম আরু। রুদ্র পা থেকে মাথা অব্দি মিশমিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুলহাতার শার্ট, উপরে গলায় পেজ দেয়া ওড়না, মাথায় ছোট একটা হিজাব আছে। দেখি মেয়েটার সাহস আছে, মানতে হবে। পাশে মেয়েটার থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্র। নাম কি তোমার? আশফি জাহান মিশমি। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করতেছ? আরে থাম, মাহিয়ান রুদ্র। কোন ইয়ার? ফার্স্ট। ও, পানি দেওয়ার জন্য সরি, এখন যাও। ইটস ওকে। মধুমিতা মিশমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ। বাকিরা তো হাঁ করে রুদ্রর দিকে তাকিয়ে আছে। যেই রুদ্রর সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত, সেই রুদ্রই আজ কি হলো? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠিয়ে নাচালি। লাই কই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা নেহি, পুরাই ডালই কালা হে। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিশমি আর মধুমিতা। কাল সকালে দুজন নীলক্ষেত যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছে তা দুজনেরই খেয়াল নেই। বসেছ একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকেই দেখে সবাই দাঁড়িয়েছে, শুধু দুজন এখনও জমি আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটাকে আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হাঁকুড়ি তাকিয়ে আছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিশমি একটু হকচকিয়ে গেল। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো। কখন এলো? अब हम दोनों का क्या होगा भतीजी? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসে থাকবে, কারণ ছেড়ে তারা শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকেদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরল। মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো। সোহান ভাইয়া আপনি? বাহ, একে তো স্যার ঢোকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন।
ন্যূনতম ম্যানার্স দেখি আপনার মাঝে নেই। এই আবুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজিন নাকি কোনো? আরে এই তো আমার সোহান ভাইয়া, যেই খারুসের কথা বলছিলাম, খালি চিল্লায়। লড়ে লাগে। গেট আউট। কিন্তু আই সেইড গেট আউট। ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন। মধুমিতা তো ধমক খেয়ে পুরো কানা করে দিবে এমন অবস্থা। মিশমি সব সামাল দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাহিরে। কি রে, কষ্টে কেন্দ্রে দিছিস? এখন মজার মুডে নেই আমি। কুল বেবস, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। যা বলিস, সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। আপনি কাবাব মে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? আগে বলো হ্যান্ডসাম কাকে বলছো? যাকে খুশি বলেছি, আপনার কি? হ্যাঁ, আমরাই তো সব। মনে মনে মধুমিতা না কিছু না, কাল আমরা ফ্রেন্ডসরা নীলক্ষেত যাব, ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। কিন্তু ভাইয়া, ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরাই কেন? ঠিক বলেন, আমরা কেন? মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসেবে এমনটা বললাম। মধুমিতা না বলতে যাবে, কিন্তু মিশমি চিল্লিয়ে বলল, যাব। মিশু, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথে গেলেই বাকি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার বইয়ের টাকা আপনি দেবেন। ওকে ডান, আজ তাহলে গেল। রুদ্র যেতে দেরি, মধুমিতার মিশমিকে কিলঘুষি মারতে দেরি না। আরে আরে কি করছিস, থাম না। এসব কি মিশমি? রাগ করছিস কেন? কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে, আমি একটু ফায়দা নেব না? আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? মিশমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে। দুজনেই তাই করলো। আজ আর ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ করে বের হয়ে শোয়ান মধুমিতাকে খুঁজছে। মাঠের কোথাও তার নেই, একটু বেশি বলে ফেলেছে হয়তো। তবে শোয়ান তো জাস্ট ওই দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক। শোয়ানের কি? কিন্তু তবুও ধুর। শোয়ানের আর কিছু ভালো লাগছে না। শোয়ানের মাঝে যেন মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে তার। পরের দিন সকালে পাখির কিচিমিচির আওয়াজ। রুমের জানালার পাশে বসে আছে মধুমিতা। সারাদিনে ভ্যাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না। কিন্তু আসলোই তো সবে পরশু, আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে। তার আগে যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে মিশমি, মাথায় ম্যাচিং করা একটা হিজাব, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ। আর মধুমিতা তার সাধারণ গেটআপই আছে, একটা নর্মাল থ্রি পিস। দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির। গাড়িতে উঠতে পড়ল। আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম। আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতে না হয় গেলেন। আচ্ছা সমস্যা নেই, দরজাটা খোলেন, টান দিব কিভাবে? অতঃপর দুজন গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশের টঙে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কম ইত্যাদি। মিশমি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে। মধুমিতা কিছুটা পিছনে। সিঙ্গেল ছেলে মেয়েদের এই একটা যন্ত্রণা। কোনো কাপলদের সাথে আসলে সবার মাঝে থেকে তারা অসহায় এতিমের মতো চলে। মধুমিতারও অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো। না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট্ট করে একটা কসমেটিকের দোকান। মধুমিতার এক মোট চুড়ি খুব পছন্দ হয়েছে। কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো। 800 টাকা। মধুমিতা কোনো রকম জানটা নিয়ে সরে এসেছে। এক মুঠো চুড়ির দাম এত হতে যাবে কেন? এখন চুড়ি কিনলে বই কেনার টাকায় গরমিল হবে। তার চেয়ে ভালো
বইয়ের দোকানেই যাই। মধুমিতা তাকিয়ে দেখে মিশমি অনেকটা দূরে চলে গিয়েছে। মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢুকে নানান বই সারি সারিভাবে সাজানো। বসে পড়াও যাবে দেখছি। মধুমিতা হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনল, সাথে ইলমা আপুর পদ্মমীর উপন্যাস, আরও কয়েকজন রাইটারের বই কিনে নিল, সবই রোমান্টিক জনরার। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কেউ একজন ওর সামনে একটা বই খুলে ধরল আর বলল, ইউ ক্যান ট্রাই দিস। মধুমিতা পাশ ফিরে তাকায়। চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপদাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এ ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। হাই, আমি রাফসান। এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। ও আই সি। বই প্রেমী মনে হচ্ছে, চাইলে এই বইটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। মিস মধুমিতা, নামটা সুন্দর। আপনি আমার নাম জানলেন কি করে? আমার আশেপাশে সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ফান করলাম। এই যে একটু আগে কেস মোড়ে ওখানে নাম লিখলেন, সেখান থেকে দেখলাম। ও, আমি তবে আসি। আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চটজলদি কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতার যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি। ইট ইজ টাইম অফ রিভেঞ্জ বেবি। আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই, নয়তো আদায় করে নেই। রুদ্রর এক হাতে 3টা শপিং ব্যাগ আর এক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। মিশমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো, দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলমলো করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। কি করে এসব? কি ও একটু শপিং করলাম আর কি, বললাম কেনাকাটা করতে ইচ্ছে হচ্ছে। রুদ্র বলল, করো, বিল আমি দেব। তাই আর কি। বই কিনতে এসে কি কি কিনলি? বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতো, ও আর সাথে হালিমও নিলাম তোর পছন্দ মতো। হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাবিজাবি খেয়েছি। আর বই কিনতে এসে কি কি কিনলি? শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। থাম তো। আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প মিশমিও বুঝেছে। ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিশমি নামতে গিয়েও থেমে যায়। কিছু বলবে? আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন? সারা জীবন পারবেন নাকি? মানে? সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। মিশমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে রইল তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে? মেয়েটা তাই বুঝলো। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোয়ানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটা কথাও বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোয়ান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলো, মধুমিতা এড়িয়ে চলেছে। এইদিকে মিশমির সাথে রুদ্রর প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়ি বেড়াতে যাবে, মিশমির তাই মন খারাপ। এর অবশ্য একটা কারণ আছে, মিশমি অনাথ। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে, তবে মিশমি যাবে না। রুদ্র তো আছেই ওর জন্য, তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্টেশনে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চিনে না। আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়ল সে। 3 নাম্বার সারিতে এক পাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানালাটার পাশের সিটটাই বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোনো ছেলে বসেছে তার সেই দিকে খেয়াল নেই।
অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। মধুমিতার ঘুম ভাঙলো। জেগে বুঝলো সে অপরিচিত কারোর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে। উপরে তাকে ভূত দেখার মতো চমকে যায়। আপনি? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? না, মানে আপনিও বাড়ি যাচ্ছেন? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়ায় একটু বেশি আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে। তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারা দেখে হাসছে। মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাহিরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহানের আগে যে কয়বার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে। নাও। কি? খুলে দেখো কি। দেখে তো মনে হয় খুব মজার। মনে মনে। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করেছে। কেমন লোক রে বাবা, আরেকবার সাধবে না? মধুমিতারও খিদা পেয়েছে। নিজ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জা পেতে হবে, কিন্তু নাকের কাছে ঘ্রাণও তো লুঙ্গি ডান্স করছে। এই তো আরেকবার জিভে কামড় দিল। এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? আপনাকে কোথায় দেখলাম আজব? বাহির দেখছি। শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? কোলে বসিয়ে খাইয়ে দিব। কোলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটার লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তত বোধ করলো। মুখ ফসকে কি যাতা বলছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ি প্লেটটা পাশ থেকে সো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য। ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। কিছু না বললেও মনের কথা বুঝে কি করে? মনে মনে। থ্যাঙ্কস। বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না। খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর, বাড়ি যেতে যেতে রাত হবে হয়তো। অতঃপর রাতের আকাশে আজ অর্ধচাঁদ দেখা যাচ্ছে। বাসের লাইটটাও বন্ধ। মধুমিতা জানালার পাশের সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমোচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। সোহান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের হয়েছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলেই গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে। তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। রোদে পোড়াই রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। এই ভাই, আইয়া পড়ছি। সামনে কে কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তোলে। ইশারা দিয়ে বোঝে নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দেয়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটো করে বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো ভোর হবে, তবে সোহানের মা এখনও ড্রয়িং রুমে বসে ঝিমুচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারও পড়ল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ওষুধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তত বোধ করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে। মায়ের কথাবার্তা শুনে মনে হলো মায়ের হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে।
শোন আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো, কিন্তু কোনো আওয়াজ নেই। শেষের নিচে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভিজা। এত রাতে আবার গোসল করতে কে বললো ওকে? মধুমিতা। সোহান মাথায় হাত বুলিয়ে। মধুমিতা উঠো। হুম। আরে উঠো একটু, ওষুধ খেয়ে আবার ঘুমাবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুলো, ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চটজলদি উঠে বসে। মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বের হয়ে শুলো। গায়ে ওড়নাটাও নেই। চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে। দরজাটা লাগিয়ে ঘুমাও। সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব কাছে টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো, মধুমিতার ঘুমন্ত ছবি। না না, কেমন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়ের মতো অল্পতেই এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইয়োর সেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামে যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। মেয়ে জামের সাথে আবার তার কোন দূর সম্পর্কের ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মিরাপ বাজার ঘাটে কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহানের বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সিনহু। হ্যাঁ ভাইয়া বলো। কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? কই না তো, কিচ্ছু হয়নি। ভাইকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেয়নি সোহান। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। বলবি না কি হয়েছে? ভাইয়া বল। আপু মনে হয় ভালো নেই। দুলা ভাইকে আমার সুবিধার মনে হয় না। কি বলবি খুলে বল। আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলা ভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর ফিট দেখেছিলাম, অনেক কাটা ছেঁড়ার দাগ। তারপর আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তাছাড়া দুলাভাইকেও আমার ভালো লাগে না, সবার সামনে একরকম আর একা থাকলে একরকম। আমাকে কি তোকে বল। বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না, রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, তার কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়। দুপুরবেলা খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশের সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর। মুক্তার স্বামী ফরহাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বইয়ের দোকানের রাফসান নামের ছেলেটা। তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। বাবা, মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে, আর একটু দেই গরুর মাংস। এত খেতে তো পারবো না, তবু যেহেতু দিতে যাচ্ছেন দেন। তুই এত ছোঁচা কেন রে? লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া বাদ দিয়ে মিরাপের দিকে তাকালো। কি বলছে ও এসব? ফরহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা। সোহান বুঝেছে মিরাপ কেন এসব বলো। মুচকি মুচকি হাসছে সে। মিরাপকে আগে সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাস দিতে মিরাপকে টিমে নেওয়া দরকার। আহের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? আমি তো ফোনে কথা বলছিলাম, এই যে কানে ব্লুটুথ। আর বললেন না জামাইবাবু আমার এক ফ্রেন্ড
এত ছ্যাঁচড়া, খাবারে কথা শুনলে তার নাকি আসতে ইচ্ছে করে। সবাই খাবার খাওয়াই মনোযোগ দিল। শোন ইশারাতেই বোঝাচ্ছে। দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ, সবাই উঠল। ফরহাদ দিব্যি খেয়ে যাচ্ছে। ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে, ঠিক তখনই জীবনে কি চোখ দেখেছ নাই লুবানা? সবার শেষ হলেও ওনার শেষ হয় না। আমাকে বললে শালাবাবু? আরে না, ফোনে বলছিলাম। ওহো। মুখে না বলেও ফরহাদ ঠিকই বুঝেছে মীরাব কথাগুলো তাকেই বলেছে। তার আর খাওয়া হবে না, রাগে সে উঠে যায়। তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে, কিন্তু ঝুমুরের সাথে থাকাই মুক্তা আর যেতে পারে না। আজ সারাদিন ওর সাথে গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটার পাশে একা একা বসে আছি মধুমিতা। কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর মুক্তা আপুর সাথে কথা বলে ভালো লাগলো। তবে ঝুমুর বারবার মুক্তা আপুর সাথে এক কি জানি বলতে চাচ্ছিল। বুঝতে পেরে মধুমিতা নিজে উঠে আসে। এমন সময় মধুমিতার মনে হলো পিছনে কেউ আছে। পিছু ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে। রিল্যাক্স, আমি। আপনি একা একা বসে আছেন যে? না মানে এমনি। এমনিতে কেউ বসে থাকে বুঝি? কাউকে মনে করছেন হয়তো। না তেমন কিছু না। পুরনো কোনো ক্ষত তো মনে করতে পারেন? এই কথা শুনে মধুমিতার হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল। ওই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। না তেমন কিছু না। হলেও বা কি যায় আসে, পাস্ট ইজ পাস্ট, রাইট? কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়ছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ান লোকেদের সাথে হাত আছে। ছাড় পেয়ে গেছে নিশ্চয়ই, আবার কোনো গন্ডগোল করবে না তো? বাট হোয়াট অ্যাবাউট ইয়োর পাস্ট মিস্টার রাফসান? রাফসান কিছুটা দূরে সরে। আরে সোহান, আপনার সাথে তো পরিচয় হওয়াই হলো না। আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমায় চোখে দেখেননি। কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায়। সোহান রাফসানের ঠিক সামনে এসে দেয়। তা আমাকে একটু বলেন আপনার অতীত নিয়ে। মানে? টিয়ে বুঝি না ভাই। আপনি আমাদের গেস্ট, আশা করি গেস্টের মতোই থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। ওই আমার ফোনটা ঘরে রেখে আসছি, মা ফোন দিতে পারে। যাই, তবে পরে কখনো কথা বলবো। রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক। এই ফরহাদ আর রাফসানকে একদম বিশ্বাস করা যাবে না, দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি, এবার কোথা থেকে নিয়ে আসলো একে? টনের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগি লুকে ঘরে ঢুকে সোহান। ঢুকে একটানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায়। এত শখ ছেলেদের সাথে গল্প করার? রাফসান এত কাছে কেন গিয়েছিল তোমার? আমি আসলে খেয়াল করিনি, আপনি দূরে যান একটু। কেন? আমি কাছে আসলেই দোষ শুধু, তাই না? এই রাফসান সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে। চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। সোহানের এত দিকে খেয়াল নেই। সে যখন জানতে পেরেছে রাফসানই রিয়াদ, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে। ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে এখানে এসেছে সে। কি হলো? অ্যান্সার মি। মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুঁশ ফিরে। সাথে সাথেই ওর হাত ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেটে যাচ্ছে। সোহান দেখে হাতে চুড়ি ভেঙে কিছুটা রক্ত। আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি একটু। এদিকে আসো। মধুমিতা আরো পিছনে সরে যায়। সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা। আসো বলছি।
মধুমিতা ভয় আবারও দূরে চলে যায়। শোনো বুঝেছে ওকে আর বলে লাভ নেই। নিজে ডয়ের থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। শোন আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর, নিজে ব্যথা দিয়ে নিজেই মলম লাগিয়ে গেল। নিজের প্রপার্টি মনে করে নাকি মধুমিতা ওর বিয়ে করাবো? রাগে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেটাই হতে হলো ওকে। সবই পোড়া কপাল। এদিকে আপু আমি আর পারছি না। এ কথা বলে ঝুমুর অঝরে কাঁদতে লাগলো। মুখটা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না, শুধু এটুকুই জানে যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে সোহানকে জানে ও যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নেবে। বোন আমার, থাম এবার। আমি তো তোকে আগেই বলেছি সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনো ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? কেন আসবো না আপু? মধুমিতাকে তো সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? মধুমিতার প্রতি তো তার টান খুব। তোর হয়তো কোনো ভুল হয়েছে। কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকেল যখন তখন সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি। সোহান নয়তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতা, ও কি বারণ করতে পারে না সোহানকে? নাকি ওর চরিত্রের দোষ? ছি ঝুমুর, এসব কি ভাষা শুনলাম? তোর কষ্ট হচ্ছে, কিন্তু তুই ভুলে যাস না মধুমিতাও এবারে মেয়ে, আর আমি আমার ভাইকে চিনি। ওর মন সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে তবে ও সব ভেবে চিন্তেই এগোবে। বা আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না ঝুমুর। আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলেও তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা। মুক্তা আর কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে? তার তো আর সহ্য হচ্ছে না। মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে, তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ট্রাস্ট মি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই গাইয়া ভূতকে তো খালি জমিদারি বংশ দেখে বিয়ে করেছিলাম। আরে না না, তেমন কিছু না। ও তো আমার রক্ষিতা হওয়ারও যোগ্য না। দেখলে গা গুলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? হ্যাঁ, একবার শুধু টাকাগুলো হাতিয়ে নেই, তারপর বাড়ি থেকে পালাবো। ওইদিকে রিয়াদ নামের ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে ওর নিজের কাজ শুরু করে দিয়েছে। যা জানার যা বোঝার সবটা হয়ে গিয়েছে সোহানের। আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়া কি ঠিক হবে? তবে না গিয়েও তো উপায় নেই, রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। আরে মিস্টার রাফসান, আপনি? না মানে? আপনার রুম তো নিচতলার গেস্ট রুমটা, দোতলায় কি করছেন? রাফসান মনে মনে গালি দিয়ে বলে, সালাম মাদা, এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? বউয়ের কাছে আসছি। হোয়াট? মা, আপনি জানেন না মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। আচ্ছা, আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতার যে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে ভেঙে দিয়েছে। তবে কি সোহানের সাথে বিয়ে ঠিক হয়েছিল? বিয়েটা ভাঙেনি? এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না, তাই নিজেই ওর রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দিতে ইচ্ছে করে। মেয়ে হয়ে রুমের দরজা লাগায় না, কেমন বদভ্যাস এটা। সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়ে। মীরা কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করেছে। মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা। সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমে নক করতে সোহান চোখ ডলতে ডলতে দরজা খুলে দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়, আর মধুমিতা এখনও চিৎপতাং হয়ে ঘুমাচ্ছে। সোহান, হে হে মাই সিস, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না কিন্তু।
প্রেম করেছিস আর যা করেছিস কোনো কিছু অতিরিক্ত ভালো না। তুই জানিস বাড়িতে বাহিরের লোক আছে। সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকেই খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না। তোর কোনো এক্সকিউজ কাজে দিবে না। ডুড, তুই যেমন ভাবছিস তেমন কিছু না, আমার কথাটা শোন। নিচে আয়, মীরাব সবাইকে আসতে বলেছে। মুক্তা আর কিছু বলে না, মধুমিতাকে ডাকতে যায়। ওর রুমে সার যে কেউ ছিল তা সে জানে না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে চাদর গায়ে দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো এমন কিছু হয়নি। তবে ওরা আজকালকার মেয়ে ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে পারে। বাড়ির বড়দের জানতে হবে এই বিষয়ে। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিচে সবাইকে একসাথে করে ফরাতের সব কুকর্মের কথা ফাঁস করছে মীরাব। প্রমাণও সব হাতের মুঠোয়। সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন। এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা, আমি আর পারছি না। মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবিনি এত সহজে জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। মীরাব শক্ত করে মুক্তার হাত ধরে রেখেছে। এসব অশান্তির মাঝে মীরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়। ডুব দেয় অতীতের স্মৃতিতে, কলেজ লাইফে সেই প্রেম। একসময় খুব ভালোবাসতো মীরাব মুক্তাকে। মুক্তা যে বাসতো না এমন নয়। ওই যে পরিবার, কেউই বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মীরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে। মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপরওয়ালাও তাকে দিয়ে দেয়। অতঃপর দিন শেষে সন্ধ্যায় আকাশটা আজ আলো ফুটেছে। রাত হলো, চারিদিকে আলো। হবে বাই না কেন? পূর্ণিমার রাত যে। বাড়িতে একটু শব্দ হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে। পুরো শান্ত পরিবেশ, হালকা বাতাসও বইছে চারিদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা, খোলা চুলগুলো দুলছে। বারান্দায় থাকা ডিম কেচারটাও দুলে দুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশে দাঁড়িয়ে আছে সোয়ান। কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে তা দেখেনি মধুমিতা। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজে গিয়ে মধুমিতার হাতটা ধরল। মধুমিতা পাশ ফিরে তাকায়। সোয়ানের বুকটা ধক করে ওঠে। চোখে এখনো 2 ফোঁটা পানি টলমলো করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটাও একদম টকটকে লাল হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোয়ান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোয়ান আজ রাতে। নীরবতা ভেঙে সোহানি বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও। আর কাঁদবে না একটু? এই বলে যেই না সোহান যেতে নিবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেলল শক্ত করে। এই প্রথম মধুমিতা নিজে থেকে সোহানকে আটকালো। সোহান আবারও ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কি বলবে তাড়াতাড়ি বলো, তারা আছে আমার, যেতে হবে। থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন? মায়েরও আজ মন ভালো নেই। কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। কিন্তু মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে। সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এইদিকে সোহান কি করবে বুঝতে পারছে না। নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে না পারছে পুরোপুরি নিজে করে নিতে। আর মধুমিতারও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। মধুমিতা, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো। আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমার সাথে কেন? বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ। তোমার অবস্থা এখন ভালো না। একটা আবদার পূরণ করা যায় না বুঝি? না, যায় না। সোহান নিজেকে মধুমিতা থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কি যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতাও আস্তে করে খাটে শুয়ে পড়ে। মা, আসবো? হাই মা, জিজ্ঞেস করার কি আছে? কিছু বলবি? সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। ওরা আজকাল কার ছেলে মেয়ে? যদি কিছু
সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। কিন্তু মা, কাল তোর মামা আসবে, বুঝলি? এর মাঝে মামা আসলো কোথা থেকে? আসেনি, আসবে। কাল মধুমিতা আর সোহানের বিয়ে। কি এত তাড়াতাড়ি? আর ওদেরকে তো বলা হয়নি। আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকে মানিয়ে নেবে, আর সোহান তো পুরোই পাগল। এখন বললে ও এখনই রাজি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? একবার এক সন্তানের ভালোবাসার পথে কাটা দিয়ে নিজের মতন জোর করে অন্যজনের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম। তার ফল যে খুব তেতো হয়েছে, আর কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলো তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হয় ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সেই ভুলটা হয়তো দ্বিতীয়বার করতে চান না মরিয়ম বেগম। সোহান আর মধুমিতার পর তোর আর মীরার ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস। সবাই খুশি, বই কি কষ্ট পাবে না। তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকে শোন আর মধুমিতার বিয়ে দিতে যাওয়ার ব্যাপারটা জানে। কারোর কোনো আপত্তি নেই, শুধু একজন দূর আকাশে তাকিয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো। হয়তো এটাই ভাগ্যে ছিল। সবটা এবার হাসি মুখে মেনে নিবে সে। পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখে বাড়িটাকে আজ অন্যরকম লাগছে। কিছু পাড়া প্রতিবেশী আত্মীয়রাও এসেছে। মধুমিতাকে নিয়ে ওর মার রুমে আসে। শোন আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানে ওকে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। তাই তো সাদামাটা ভাবে বিয়েটা দিতে চাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়ে দিব। আগে বললো তো সোহানকে তোর কেমন মনে হয়? একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তোর মত নেই? তুই নিশ্চিত থাক, সোহান রাইহানের মতো না। ওর নামটা না উঠালেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানদের মতো, আর এক সোহান মীরাবদের মতো। রায়হানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মানে? তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ে নাকি চরিত্র ভালো না, অন্য কারো বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ দে, এই লাল শাড়িটা পরে আয় তো। একটু পর মুক্তা ওরা এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যি নিজের অজান্তে সে শনকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামি। একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে গেল মধুমিতাকে। ওইদিকে শনও একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওইদিকে মীরাব সিনহা, ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবে ছেড়েছে ওকে। সোহান এর আগেও কতবার এই রুমে এসেছে, তবে এবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। কী করবে বুঝতে পারছে না বেচারা। কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে। আজকে রাতেও ঘুমকে ছাড়লে না? মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি। সোহানের আসতে বলা কথাটাই সে নড়ে ওঠে। পাশে সোহানকে দেখে একলা পেয়ে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। আরে আরে পাগল হলে নাকি? কি করো? না মানে বড় আম্মু বলছিল করতে, তাই। এসব করতে হবে না। আর বড় আম্মু না, আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই ডাকবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকার মতো এত বড় ঘুমটা দিয়ে রাখছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কের মতো সোফায় ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝছে না। এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়। শোন বুঝে মুচকি একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়। আশঙ্কিক এমন কিছু হতে সে স্ট্যাচু হয়ে গিয়েছে।
এখন কি বাংলা সিনেমার মতো কথাই বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতা লজ্জে আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোটকাটা কেন? কোনো কথা মুখে বাছে না? সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। মধু, তোমার মাঝে হারানোর অনুমতি দিবা? মধুমিতা কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে। সোহানও বুঝল মধুমিতার না নেই। আর তারপর জেনে কি করবেন? আমি বাবা সিঙ্গেল, কাপলদের বাসর ঘরে উকি দেই না। আপনার যান, টাটা।